ঢাকার কমলাপুর স্টেশন, রাত প্রায় 11টা। ফাঁকা প্ল্যাটফর্মের বাতিগুলো কুয়াশায় ঝাপসা হয়ে আছে। এক বৃদ্ধ কুলি কাঠের বেঞ্চে বসে বিড়ি ধরাতে ধরাতে বলল, আগে ট্রেন দেরি করত, এখন ট্রেন আসে ঠিক সময়ে। আগে চাকরি করতে গিয়ে ঘুষ দিতে হতো, এখন কেউ নিতে পারে না। জানেন ভাই, বদলটা সত্যি। তার চোখে একরাশ বিশ্বাস আর বিস্ময় মিশে আছে, যেন বিশ্বাসই করতে পারছে না এই দেশও বদলাতে পারে। চারপাশে হালকা বাতাস, দূরের লাউড স্পিকারে ঘোষণা, চট্টগ্রামগামী তুর্না এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। যে ট্রেন একসময় লোকসানের প্রতীক ছিল, আজ তা দেশের আয়ের প্রতীক। বাংলাদেশ একসময় রেল, বিমানবন্দর আর স্যাটেলাইট, এই তিনটি শব্দ মানেই ছিল ক্ষতির সমর্থক। সরকারি নথিতে লেখা থাকত অপরিকল্পিত খরচ, অতিরিক্ত কর্মী, অদক্ষ ব্যবস্থাপনা। বছরের পর বছর ধরে বলা হয়েছে এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের জন্য বোঝা, যেন এগুলো টানতে টানতেই দেশের বাজেট হিমশিম খায়। কিন্তু বাস্তবতা কি সত্যি এত সরল ছিল? বহু বিশ্লেষক আজ বলছেন না, তা ছিল না। কারণ এই লোকসান ছিল সাজানো এক গল্প, এক দীর্ঘ রাজনৈতিক নাটক। পর্দার পেছনে ছিল দুর্নীতি, কমিশন, ঘুষ আর এক অদৃশ্য দিল্লি ঘেঁষা সিন্ডিকেট। বছরের পর বছর এই সিন্ডিকেটের হাতেই বন্দী ছিল রেল, বিমান আর বন্দর। চুক্তি হতো দিল্লির সঙ্গে, টেন্ডার পেত তাদের ঘনিষ্ঠ ঠিকাদার, আর ক্ষতির দায় চাপানো হতো বাংলাদেশের জনগণের কাঁধে। এইভাবেই এক লাভজনক রাষ্ট্রীয় সম্পদকে ধীরে ধীরে মৃতপ্রায় প্রতিষ্ঠানে পরিণত করা হয়। এক প্রাক্তন রেল কর্মকর্তা স্বীকার করেছেন, আমাদের প্রতিটি বড় টেন্ডারে ভারতের একাধিক ঠিকাদার কোম্পানির অঘোষিত শেয়ার থাকত। ঘুষের একটা নির্দিষ্ট ভাগ যেত রাজনীতির উপরে। রেল, বন্দর, বিমান, এই তিনটি খাতের দুর্নীতির গল্প ছিল একে অন্যের প্রতিরূপ। রেলে চাকা ঘুরত না কমিশন ছাড়া, বন্দরে পণ্য ছাড়ত না অনুমতি ছাড়া, বিমানে টেন্ডার পেত সেই কোম্পানি যারা রাজনৈতিক তদবিরে দক্ষ। এই অন্ধকার সাম্রাজ্যের কেন্দ্র ছিল রাজনৈতিক নেতৃত্ব, যেখানে মন্ত্রী, এমপি আর আমলারা ভাগাভাগি করে খেতেন কোটি কোটি টাকার কমিশন। একজন সাবেক সচিব পরে বলেছিলেন, আমরা বুঝতাম প্রকল্পের লাভ হচ্ছে, কিন্তু কাগজে লোকসান দেখাতাম, কারণ লোকসান দেখালে ভর্তুকি আসে, আর সেই ভর্তুকির একটা অংশ যেত মন্ত্রণালয়ের উপরে। যে রেলওয়ে একসময় লোকসান দেখিয়ে করোনার দাবি করত, সেখানে এখন দেখা যাচ্ছে 118 কোটি টাকার লাভ। যে বিমান বাংলাদেশ একসময় ঋণের জালে জর্জরিত, তারা আজ করছে 937 কোটি টাকার অনিরীক্ষিত মুনাফা। আর বঙ্গবন্ধু স্যাটেলাইট, যে প্রকল্প নিয়ে বছর বছর ব্যঙ্গ হতো, আজ সেই স্যাটেলাইট 38 কোটি টাকা লাভে ফিরেছে। সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, এই লাভের মধ্যেই টিকিটের দাম কমানো হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ সুবিধা পেয়েছে আর রাষ্ট্র পেয়েছে আয়। তাহলে এতদিন এই অর্থ কোথায় যেত? প্রশ্নটা এখন প্রতিটি করদাতার মনে। এই লোকসান রাজনীতির আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সক্ষমতাকে দুর্বল দেখানো। কারণ এক দুর্বল রাষ্ট্রই সহজে নিয়ন্ত্রিত হয়। যতক্ষণ বাংলাদেশকে বলা যাবে লোকসানী দেশ, ততক্ষণ বিশ্ব ব্যাংক, IMF আর দিল্লির করিডোরে তাকে সহজে চালানো যাবে। দুর্নীতিগ্রস্ত নেতৃত্বদের হাতেই এই নাটক ছিল নিরাপদ। বিমানবন্দরে ভারতীয় সফটওয়্যার, রেলে ভারতীয় কনসালটেন্সি, বন্দরে ভারতীয় এজেন্ট, সবকিছু এমনভাবে সাজানো হয়েছিল যে বাংলাদেশ তার নিজের ব্যবস্থাপনায় দাঁড়াতে না পারে। এমনকি কিছু ক্ষেত্রে বাংলাদেশি কর্মকর্তা স্বীকার করেছেন, আমাদের টেন্ডার বোর্ডে ভারতীয় পরামর্শকরা বসতেন। এভাবেই রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ধীরে ধীরে বাণিজ্যের মুদ্রায় বিক্রি হয়ে যাচ্ছিল। তারপর এলো এক ঝোড়ো পরিবর্তন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের 16 মাসেই চিত্রটা পুরো বদলে গেল। সরকারি ঘরানার কেউ উচ্চস্বরে বলেনি, কিন্তু দেশের প্রশাসনিক কাঠামোতে শুরু হয় এক নিঃশব্দ বিপ্লব। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়িত হয়। বড় বড় পদে বদলি, অডিট বাধ্যতামূলক করা হয়। একটি শব্দ তখন জনপ্রিয় হয়ে উঠেছিল, ফাঁক বন্ধ করা। এই ফাঁক মানে ছিল টাকা চুরি, ফাইল বিলম্ব, কমিশন, ঘুষ। সবচেয়ে বড় পরিবর্তন আসে রেলে। প্রথমবারের মতো অটোমেশন সিস্টেম চালু হয়, টিকিট বিক্রি ডিজিটাল হয়, কর্মকর্তাদের লেনদেন ট্র্যাক করা শুরু হয়। বন্দরে ঢুকলো নতুন টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে পণ্য খালাসের সময় কমে দাঁড়ালো মাত্র 2 দিন। আর বিমান বাংলাদেশ, যে প্রতিষ্ঠানের নাম শুনলেই মানুষ দীর্ঘশ্বাস ফেলত, তারা হঠাৎই লাভের মুখ দেখল। এক অর্থনীতিবিদ বলেছিলেন, বিমান বাংলাদেশের লাভ মানে শুধু অর্থনৈতিক সাফল্য নয়, এটা প্রশাসনিক বিপ্লব। এই পরিসংখ্যানগুলো শুধু সংখ্যার খেলা নয়, এগুলো রাষ্ট্রের আত্মবিশ্বাসের মাপকাঠি। বাংলাদেশ রেলওয়ের 118 কোটি টাকার মুনাফা মানে একসময় ভর্তুকি নির্ভর প্রতিষ্ঠান আজ নিজের খরচ নিজেই তুলছে। বিমান বাংলাদেশের 937 কোটি টাকার আয় মানে প্রশাসনিক চুরি থামলে জনগণের টাকায় লাভ হয় রাষ্ট্রেরই। স্যাটেলাইটের লাভ মানে আমরা আর কেবল ব্যবহারকারী নই, আমরা এখন সেবা বিক্রেতা। একসময় যেসব অফিসার বলতেন দেশ চলে না, তারা এখন বলছেন দেশ চলতে পারে যদি চুরি বন্ধ হয়।
বিশেষজ্ঞদের মতে যদি এই গতি অব্যাহত থাকে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার প্রথম আত্মনির্ভর রাষ্ট্র। কারণ আমাদের শক্তি, মানুষের শ্রম আর সম্ভাবনা শুধু দুর্নীতির ক্যান্সারটাকে কেটে ফেললেই বাংলাদেশ সিঙ্গাপুরকে ছাপিয়ে যেতে পারবে। একজন অর্থনীতিবিদ মন্তব্য করেছিলেন, সিঙ্গাপুরের লি কুয়ান ইউ যেভাবে জিরো টলারেন্সের দেশ করেছিলেন, ইউনূস সরকার ঠিক তেমন মানসিকতা নিয়েছে। পার্থক্য শুধু একটাই, সিঙ্গাপুরের ছিল না জনসংখ্যা, আমাদের আছে জনশক্তি। কিন্তু সবাই এই পরিবর্তনে খুশি নয়। পুরনো সিন্ডিকেটগুলো যারা একসময় কোটি কোটি টাকার কমিশন পেত, তারা এখন সক্রিয়ভাবে ষড়যন্ত্রে লিপ্ত। দুর্নীতি বিরোধী অভিযানে ধরা পড়ছে সাবেক মন্ত্রী, সচিব, প্রকৌশলী, যাদের বাড়ি থেকে উদ্ধার করা হচ্ছে কোটি টাকার নগদ অর্থ। বহু বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, এমনকি দিল্লির এক লবিস্ট কোম্পানির সঙ্গে চুক্তিও বাতিল। এই সব পদক্ষেপে বিদেশি স্বার্থ ক্ষিপ্ত। ভারতীয় কিছু গণমাধ্যম সরাসরি অভিযোগ তুলেছে, ইউনূস সরকার নাকি বিদেশি বিনিয়োগের পরিবেশ নষ্ট করছে। কিন্তু সত্যটা ভিন্ন। বাংলাদেশ প্রথমবারের মতো নিজস্ব আর্থিক নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। রেল, বন্দর, বিমান আর স্যাটেলাইট সবখানে এখন বাংলাদেশের পতাকা উড়ছে, বিদেশি ঠিকাদারের নয়। তবু একটা আশঙ্কা রয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত পুরনো প্রভাবশালী মহল পুরোপুরি ভেঙে ফেলা না যায়, ততক্ষণ পর্যন্ত এই বিপ্লব অস্থায়ী হতে পারে। ভোর 4টা, কমলাপুর রেল স্টেশনে আবার সেই কুলিটা বসে আছে, হাতে তার এক কাপ চা, মুখে হাসি। দূরে দেখা যাচ্ছে নতুন রেল ইঞ্জিনের আলো, ধোঁয়ার মধ্যে জেগে উঠছে ধাতব শব্দ। এক তরুণ সাংবাদিক এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, চাচা এখন কেমন লাগে কাজ করতে? বৃদ্ধটা হেসে বলল, আগে ট্রেন আসতো ঘুষে, এখন ট্রেন আসে সময়ে। আগে সবাই চুরি করত, এখন সবাই ভয় পায়। তারপর ধোঁয়ার ভেতর তাকিয়ে ফিস ফিস করে বলল, যদি এই ভয়টা থাকে তবে এই দেশটা একদিন মানুষ হয়ে উঠবে। দূরে মাইকে ভেসে আসে ঘোষণা, চট্টগ্রামগামী তুর্না এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে। রাতের কুয়াশা সরে যায় ধীরে ধীরে, আকাশে ফুটে ওঠে হালকা আলো। বাংলাদেশের গল্প এখন নতুন পথে, যেখানে দুর্নীতির ছায়া থেকে উঠে আসছে এক দৃঢ় সংকল্পের দেশ। আর বাতাসে ভেসে আসে এক অদ্ভুত নীরব প্রতিজ্ঞা, দেশের ট্রেন আবার চলছে, এবার সে থামবে না। বিমানবন্দরের দক্ষিণ পাশের ট্রান্সপোর্ট হ্যাঙ্গারগুলোর আলো নিভে গেছে। ভেতরে কয়েকজন লোক দাঁড়িয়ে, কেউ সামরিক পোশাকে, কেউ সাদা শার্টে, কেউ হাতে ট্যাবলেট। তাদের মুখে কোনো কথা নেই, শুধু চোখের ভাষা বলছে আজ কিছু বড় ঘটতে চলেছে। একজন অফিসার নিচু গলায় বললেন, স্যার, তুরস্কের কার্গো বিমানের রুট ক্লিয়ার, পারমিশন কোড পাঠানো হয়েছে। তার পাশে থাকা তরুণ প্রকৌশলী ট্যাবলেটে দেখাচ্ছেন চট্টগ্রাম হয়ে করাচি, তারপর আঙ্কারা। তুরস্ক থেকে আসছে নতুন প্রযুক্তি, নতুন প্রতিশ্রুতি। ড্রোন শুধু আকাশযান নয়, যুদ্ধক্ষেত্র বদলে দিতে পারে এমন এক হাতিয়ার। রাডারের নীল আলোয় তরুণ অফিসার দেখলেন একটা বিন্দু ধীরে এগুচ্ছে। এটাই সেই ফ্লাইট। তিনি ফিসফিস করে বললেন, সেই মুহূর্তে বোঝা যায় না, দক্ষিণ এশিয়ার আকাশে এক নতুন যুগ শুরু হচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান, তুরস্কের আকাশ জোটের সূচনা। যুদ্ধ জেতার গল্প কখনো বন্দুকের কাঁধে লেখা হয় না, লেখা হয় সরবরাহ লাইনে। কে দ্রুত অস্ত্র পায়, কার লজিস্টিক নেটওয়ার্ক ভাঙা যায় না, সেই দেশেরই জয় নিশ্চিত। এই তত্ত্বই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আজ পর্যন্ত অটল। হিটলার হেরেছিল কারণ তার সরবরাহ ভেঙে পড়েছিল। যুক্তরাষ্ট্র জিতেছিল কারণ তার শিল্প ছিল সীমাহীন। আজকের যুগের সেই শিল্পের জায়গা নিয়েছে ড্রোন সাপ্লাই চেইন। যে দেশের কাছে ড্রোনের নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকে, তার কাছে যুদ্ধ মানে প্রযুক্তির খেলা। বিশ্লেষক রিচার্ড ও ব্রায়ান একবার লিখেছিলেন, একবিংশ শতকের যুদ্ধ ট্যাঙ্কের নয়, ট্রান্সমিশন সিগন্যালের। এই দৃষ্টিভঙ্গিতে পাকিস্তান ও বাংলাদেশ দুই প্রতিবেশী হলেও একই পথে হাঁটছে। চীন ও তুরস্ক, এই দুটি দেশ এখন তাদের নির্ভরযোগ্য প্রতিরক্ষা পার্টনার। চীন দেয় কাঁচামাল ও সিস্টেম, তুরস্ক দেয় প্রযুক্তি ও অ্যাসেম্বলি মডেল। তুরস্কের এই নেটওয়ার্ককে পশ্চিমা বিশ্লেষকরা বলেন ড্রোন বেল্ট ইনিশিয়েটিভ, এক নতুন আঞ্চলিক সরবরাহ যেখানে ইরান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মুসলিম রাষ্ট্রগুলো একে অন্যের সঙ্গে প্রযুক্তি ভাগ করছে। বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞ কর্নেল ফারুক খান বলেছিলেন, এখন যুদ্ধের মানে হলো যার আকাশে চোখ আছে তার হাতেও অস্ত্র আছে। 2016 সালের ব্যর্থ অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছিলেন, বিদেশি অস্ত্রের দাসত্বে আমরা আর থাকব না।
তারপর থেকে তুরস্ক এক অদ্ভুত রূপান্তরের মধ্য দিয়ে গেছে। আগে যারা অস্ত্র কিনত এখন তারা অস্ত্র বিক্রি করছে। 2024 সালের নভেম্বর পর্যন্ত তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি বেড়েছে 30%, মোটায় $7.5 বিলিয়ন। এর কেন্দ্রবিন্দু বাইকর ডিফেন্স, যারা বানিয়েছে বাইরাক্তার TB2, অকিঞ্জি ও কিজেল এলমা। তাদের তৈরি ড্রোন লিবিয়া, সিরিয়া, ইউক্রেন, আজারবাইজান সব যুদ্ধক্ষেত্রে নতুন মানচিত্র এঁকেছে। আজারবাইজানের রাজধানী বাকুতে যুদ্ধের সময় মাত্র 48 ঘণ্টায় 27টি আর্মেনীয় ট্যাঙ্ক ধ্বংস করেছিল বাইরাক্তার TB2। ইউক্রেন যুদ্ধে একই ড্রোন রাশিয়ার সাজোয়া যানকে রাডার জ্যামিং করে অচল করে দিয়েছিল। তুরস্কের প্রতিরক্ষা প্রধান হালুক গোরগুন বলেছিলেন, আমরা প্রযুক্তিকে অস্ত্র হিসেবে নয়, সার্বভৌমত্ব হিসেবে দেখি। এখন সেই প্রযুক্তি দক্ষিণ এশিয়ার মাটিতে নামছে। ব্লুমবার্গ লিখেছে, তুরস্ক পাকিস্তানে একটি ড্রোন অ্যাসেম্বলি ফ্যাক্টরি স্থাপন করছে, যা দক্ষিণ ও মধ্য এশিয়ার বাজারে সরবরাহ দেবে। এই তথ্য সরকারিভাবে কেউ স্বীকার না করলেও আল মনিটর জানিয়েছে, আঙ্কারার সামরিক শিল্পের লক্ষ্য এখন এশিয়া, যেখানে বাংলাদেশ ও পাকিস্তান হবে উৎপাদন ও অপারেশনের দুই কেন্দ্র। এটাই সেই আন্ডারলাইন চুক্তি যা ঘোষণা হয়নি কিন্তু বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তুরস্ক ও পাকিস্তানের সম্পর্ক কূটনীতির বাইরে এক ধরনের আত্মীয়তা। তুর্কি বিশ্লেষক কান কাসাপোগ্লু বলেছেন, এটি অস্ত্র চুক্তি নয়, এটি প্রযুক্তির ইমানি ভ্রাতৃত্ব। এই সম্পর্কের ফল, করাচির জলে এখন দুলছে তুর্কি তৈরি 4টি করভেট যুদ্ধজাহাজ। তুরস্ক পাকিস্তানের পুরনো F-16 ফ্লিট আধুনিক করেছে। চলছে যৌথভাবে 5ম প্রজন্মের যুদ্ধবিমান কা-আন প্রকল্প। পাশাপাশি পাকিস্তান চীনের সঙ্গে বানাচ্ছে JF-17 ব্লক 3। এই দুই প্রজেক্ট মিলিয়ে পাকিস্তান এক নতুন হাইব্রিড এয়ার ডকট্রিন গঠন করছে, যেখানে চীন দেবে ইঞ্জিন ও সেন্সর সিস্টেম, তুরস্ক দেবে সফটওয়্যার ও ড্রোন ইন্টিগ্রেশন। রাওয়ালপিন্ডির ন্যাশনাল ডিফেন্স কমপ্লেক্সে এখন তৈরি হচ্ছে ড্রোন হ্যাঙ্গার, যেখানে তুর্কি ও পাকিস্তানি প্রকৌশলীরা একসঙ্গে কাজ করছে। পাকিস্তানি সামরিক ম্যাগাজিন হেলাল লিখেছে, অকিঞ্জি ও আঙ্কা এস ড্রোন যৌথ উৎপাদনের পর পাকিস্তান দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হবে যার নিজস্ব ড্রোন অ্যাসেম্বলি লাইন থাকবে। তুরস্কই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে চায় পাকিস্তান তার ইসলামিক ডিফেন্স ট্রায়াঙ্গেলের পশ্চিম প্রান্ত হোক আর বাংলাদেশ পূর্ব প্রান্ত। বাংলাদেশের আকাশ একসময় কেবল পর্যবেক্ষণের ছিল, এখন সেটি পরিণত হয়েছে নিয়ন্ত্রণের আকাশে। একসময় এই দেশের বিমান ঘাঁটিতে বিদেশি পরামর্শদাতারা নির্দেশ দিতেন কোথায় নজর রাখতে হবে, আর আজ সেই ঘাঁটি থেকেই পরিচালিত হচ্ছে আঞ্চলিক ড্রোন নেটওয়ার্ক কেন্দ্রীয় সার্ভার। এই রূপান্তরের শুরু ফোর্সেস গোল 2030-এর নতুন সংস্করণ থেকে, যেখানে প্রথমবার স্পষ্টভাবে বলা হয় বাংলাদেশকে কেবল আকাশে রক্ষা নয়, আকাশকে নিয়ন্ত্রণ করতে হবে। এই নীতির পরে শুরু হয় তুরস্কের সঙ্গে নীরব প্রযুক্তি বিনিময়, যার মাধ্যমে বাইরাক্তার TB2, আঙ্কা এস ও আকিঞ্জি ড্রোন এখন যুক্ত হয়েছে বাংলাদেশের সামরিক ইকোসিস্টেমে। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রেসিডেন্সির প্রধান হালুক গোরগুন ঢাকায় এসে যেদিন প্রথমে প্রস্তাব রাখেন, সেটি ছিল নিঃশব্দ এক ইতিহাসের দিন। আঙ্কারার প্রস্তাব ছিল স্পষ্ট, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় তাদের ড্রোন সার্ভিস ও টেকনিক্যাল সেন্টার, যেখানে শুধু রক্ষণাবেক্ষণ নয়, সফটওয়্যার ইন্টিগ্রেশন, সিগন্যাল এনক্রিপশন, এমনকি আক্রমণ সক্ষমতা যাচাই পর্যন্ত করা হবে। এটি মানে শুধু অস্ত্র কেনা নয়, বরং তার মস্তিষ্কের কোড নিজের হাতে নেয়া। তুর্কি বিশেষজ্ঞ ইসমাইল দেমির এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা বাংলাদেশকে ক্রেতা নয়, পার্টনার হিসেবে দেখি, যেখানে যুদ্ধের প্রযুক্তি ও সার্বভৌমত্ব একসঙ্গে জন্ম নেয়। সেই সহযোগিতাই এখন দৃশ্যমান বাস্তব। চট্টগ্রাম, কক্সবাজার ও যশোরে তৈরি হচ্ছে নতুন হ্যাঙ্গার ও কন্ট্রোল রুম, যেখানে একসঙ্গে বসে কাজ করছেন বাংলাদেশি ও তুর্কি প্রকৌশলীরা। সামরিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশ এখন আঞ্চলিক প্রতিরক্ষায় এমন এক মডেল দাঁড় করাচ্ছে যা ভারতীয় প্রতিরক্ষা নীতিকে প্রতিস্পর্ধী করে তুলবে। ভারতের আকাশ নিয়ন্ত্রণমূলক এয়ার সুপ্রিমেসি ডকট্রিন এখন চ্যালেঞ্জের মুখে, কারণ বাংলাদেশের হাতে এমন ড্রোন আছে যা একটানা 30 ঘন্টা আকাশে থেকে 28,000 ফুট উচ্চতায় নজরদারি করতে পারে এবং MAML ধরনের স্মার্ট মিসাইল বহন করতে সক্ষম। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে লিখেছে, বাংলাদেশ এখন আর শুধু চীনের সামরিক সহযোগী নয়, বরং তুরস্কের সঙ্গে যুক্ত হয়ে দক্ষিণ এশিয়ার আকাশ রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করছে। অন্যদিকে ওয়াশিংটন ভিত্তিক স্ট্র্যাটফোর্ড ইনস্টিটিউট মন্তব্য করেছে, ড্রোন প্রযুক্তির ওপর বিনিয়োগ বাংলাদেশের প্রতিরক্ষা নীতিকে রিঅ্যাক্টিভ অবস্থা থেকে প্রোঅ্যাক্টিভ পর্যায়ে নিয়ে গেছে। ঢাকার সামরিক সূত্রগুলো বলছে, দেশের অভ্যন্তরেই এখন তৈরি হচ্ছে ড্রোনের যন্ত্রাংশ, রাডার সেন্সর এবং সফটওয়্যার অ্যালগোরিদম। এমনকি বাংলাদেশ এখন পাকিস্তান ও তুরস্কের সঙ্গে যৌথভাবে একটি নতুন ড্রোন রিসার্চ অ্যালায়েন্স গঠনের প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ যে আকাশ একদিন কেবল অন্যদের নজরদারির জায়গা ছিল, আজ সেটি পরিণত হয়েছে অন্যদের চিন্তার কারণ। এই রূপান্তর কেবল প্রযুক্তিগত নয়, এটি মানসিকও। যে জাতি একসময় প্রতিরোধ করত, এখন সেই জাতিই আকাশে নিজের শাসন প্রতিষ্ঠা করছে।
চট্টগ্রামের আকাশে যখন পরীক্ষামূলক বাইরাক্তার ওড়ে, ককপিট রুমে বসে থাকা তরুণ অফিসাররা এখন আর শুধু পর্যবেক্ষণ করে না, তারা জানে এটাই নতুন বাংলাদেশ, যেখানে আকাশ মানে আত্মবিশ্বাস আর ড্রোন মানে সার্বভৌমত্বের আরেক নাম। নয়াদিল্লিতে যখন এই খবর পৌঁছায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বৈঠক ডাকা হয়। ভারতের মিডিয়া প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু যখন ব্লুমবার্গ, টিআরটি ওয়ার্ল্ড ও আল মনিটর একই রিপোর্ট দেয়, তখন স্পষ্ট হয় দক্ষিণ এশিয়ার আকাশে নতুন খেলা শুরু হয়েছে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা এনডিটিভিতে বলেন, যদি তুর্কি ড্রোন ফ্যাক্টরি দক্ষিণ এশিয়ায় কার্যকর হয়, তাহলে ভারতের এয়ার সুপ্রিমেসি ডক্ট্রিন চ্যালেঞ্জের মুখে পড়বে। দ্য হিন্দু জানায়, বাইরাক্তার TB2 ড্রোনের সিগন্যাল সাইলেন্স ও রাডার এড়ানোর ক্ষমতা ভারতের S-400 নেটওয়ার্ককেও পরাজিত করতে পারে। ইন্ডিয়া টুডে লিখেছিল, তুরস্কের ড্রোন কূটনীতি পাকিস্তান ও বাংলাদেশের যৌথ শক্তি তৈরি করছে। এই বাস্তবতায় ভারত এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ ড্রোন প্রজেক্টে যাচ্ছে, কিন্তু সমস্যা হলো তারা প্রযুক্তি বিক্রেতা। অন্যদিকে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান জোট এখন উৎপাদক। এ কারণেই নয়াদিল্লির নীরব আতঙ্ক, একসময় যার প্রতিবেশীরা ছিল ভোক্তা, তারা এখন হয়ে উঠছে প্রতিদ্বন্দ্বী। মধ্যপ্রাচ্যের চাবাহার বন্দর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এখন এক অদৃশ্য করিডোর তৈরি হচ্ছে। তুরস্ক, ইরান, পাকিস্তান, চীন ও বাংলাদেশ, এই 5 দেশ এখন এক প্রযুক্তিগত সেতুতে বাঁধা। তুরস্কের কৌশলবিদ মেতিন গোরজান বলেছেন, বঙ্গোপসাগরে তুরস্কের প্রবেশ মানে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত একক সামরিক শিল্পপথের সূচনা। এই পথের পশ্চিম প্রান্তে থাকবে তুরস্কের উৎপাদন কেন্দ্র, মধ্যভাগে পাকিস্তানের অ্যাসেম্বলি জোন, আর পূর্ব প্রান্তে থাকবে বাংলাদেশের সার্ভিস ও রক্ষণাবেক্ষণ ঘাঁটি। কার্নেগি এন্ডাওমেন্ট তাদের সাম্প্রতিক প্রতিবেদনে লিখেছে, তুরস্কের ড্রোন কূটনীতি দক্ষিণ এশিয়ায় নতুন নিরাপত্তা আর্কিটেকচার তৈরি করছে। এই আর্কিটেকচারের নামই এখন ড্রোন অ্যালায়েন্স, এক মুসলিম প্রতিরক্ষা জোট যা ভারতের একক কর্তৃত্ব ভেঙে দিয়েছে। ওয়াশিংটন পোস্ট মন্তব্য করেছে, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক অ্যালায়েন্সের জন্য এটি সবচেয়ে বড় অন্তর্নিহিত হুমকি। যেখানে একসময় ভারত ভাবত চাবাহার মানেই তাদের প্রভাব বলয়, সেখানে এখন তুরস্ক, পাকিস্তান ও বাংলাদেশ মিলে এক নতুন শক্তির সমীকরণ তৈরি করছে। চট্টগ্রাম ঘাটির দিকে তাকালে এখন আকাশটা আগের মতো থাকে না। বন্দরে নতুন হ্যাঙ্গার, রাডার আর টেকনিক্যাল ট্রেলার। দূরে দেখা যায় তুরস্কের পতাকা আর বাংলাদেশের লাল সবুজ একসঙ্গে উঠছে। রাতে এক তরুণ অফিসার হেডফোনে শুনছে আঙ্কারার সিগন্যাল। স্ক্রিনে 3টি বিন্দু, 2টি পাকিস্তান থেকে আসছে, একটি বঙ্গোপসাগরের আকাশে মিলিয়ে যাচ্ছে। তিনি ধীরে বলেন, স্যার, সব সিস্টেম প্রস্তুত, আকাশ পরিষ্কার। উত্তরে আসে নিঃশব্দ নির্দেশ, এখন থেকে আকাশের পাহারা শুরু। দক্ষিণ এশিয়ার রাজনীতির ওপর থেকে নেমে আসে এক নীরব আলো। তুরস্কের ছায়া, পাকিস্তানের কৌশল আর বাংলাদেশের আত্মবিশ্বাস, এই 3 মিলে জন্ম নিচ্ছে নতুন ইতিহাস, যার নাম ড্রোন অ্যালায়েন্স। আর যার প্রথম অধ্যায় লেখা হচ্ছে এখানেই, এই নীরব রাতের আকাশে, যেখানে প্রতিটি তারা যেন ঘোষণা দিচ্ছে তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ আকাশের ভাইয়েরা। ঢাকার আকাশে শীতের নরম কুয়াশা। শাহজালাল বিমানবন্দরের রানওয়ে থেকে উঠছে এক তুর্কি কার্গো বিমান। লেজে লালচে চাঁদের প্রতীক, পাশে সবুজ লাল পতাকার প্রতিচ্ছবি। কেউ জানে না এই বিমানে কি আছে। সরকারি নথিতে লেখা টেকনিক্যাল ইকুইপমেন্ট ফর মেরিন সার্ভেইল্যান্স। কিন্তু যারা সত্য জানে, তারা জানে এই বিমানে আসছে ভবিষ্যতের অস্ত্র, যে অস্ত্র কোনো যুদ্ধ শুরু করার জন্য নয়, বরং এক নতুন যুগ শুরু করার জন্য। বিবিসি বিশ্লেষণ করেছে, তুরস্কের সামরিক শিল্প এখন মুসলিম বিশ্বের জন্য নতুন মডেল তৈরি করছে। বিশেষত বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে এর সহযোগিতা দক্ষিণ এশিয়ার ভারসাম্য পাল্টে দিতে পারে। একইভাবে আল জাজিরা লিখেছে, ঢাকার সাম্প্রতিক কূটনৈতিক সিদ্ধান্ত প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ায় ভারতের একছত্র প্রভাব ভেঙে পড়ছে এবং তুরস্ক সেখানে নতুন কৌশলগত পরিসর তৈরি করছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প দপ্তরের এক কর্মকর্তা ধীরে বলেছিলেন, আমরা বন্ধুর জন্য এসেছি, বাজারের জন্য নয়। এই বাক্যটির প্রতিধ্বনি পাওয়া যায় মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক স্ট্র্যাটফোর্ডের সাম্প্রতিক প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে বাংলাদেশ ও তুরস্কের নতুন প্রতিরক্ষা সহযোগিতা দক্ষিণ এশিয়ায় ক্ষমতার কাঠামো পুনর্লিখনের ইঙ্গিত দিচ্ছে। এই এক বাক্যই বদলে দিয়েছে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভূগোল। যেখানে একসময় ভারতের একচেটিয়া কূটনীতি ছায়া ফেলেছিল বাংলাদেশে, আজ সেখানে ঢুকে পড়ছে এক নতুন শক্তি, তুরস্ক। তুরস্ক বাংলাদেশ সম্পর্ক আজকের নয়, ইতিহাসের গন্ধ মিশে আছে এর মাটিতে। চট্টগ্রামের প্রাচীন বন্দর চাটগাঁও একসময় ছিল অটোম্যান সাম্রাজ্যের জাহাজ মেরামতের কেন্দ্র। 16শো শতাব্দী থেকে শুরু হওয়া সেই সংযোগে বাঙালি নাবিক আর তুর্কি ব্যবসায়ের মিশ্রণে তৈরি হয়েছিল এক সাংস্কৃতিক সেতু।
1912 সালের বলকান যুদ্ধে যখন অটোম্যান সাম্রাজ্য রক্তাক্ত, তখন কলকাতা ও ঢাকা থেকে পাঠানো হয়েছিল চিকিৎসক দল। তাদের নেতৃত্বে ছিলেন বিখ্যাত বাঙালি লেখক ইসমাইল হোসেন সিরাজি। তখন থেকেই মুসলিম বিশ্বের ঐক্যের ধারণা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বীজ ছড়িয়ে দেয়। আর এক শতাব্দী পরে সেই ঐক্যের প্রতিধ্বনি ফিরেছে অন্য রূপে, ড্রোন, যুদ্ধজাহাজ ও সামরিক শিল্পের সহযোগিতা হিসেবে। ইতিহাসের এই বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতো। 2016 সালের মে মাসে যখন শেখ হাসিনা সরকার জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়, তখন আঙ্কারার প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে বলেন, একজন আলেমের ফাঁসি শুধু বাংলাদেশ নয়, গোটা মুসলিম বিশ্বের জন্য বেদনার। ঢাকা আঙ্কারা সম্পর্ক সেখানেই জমে যায়। তুরস্ক তখন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। বাংলাদেশও নীরব থাকে। নেপথ্যে ছিল দিল্লির ছায়া। ভারতের তৎকালীন পররাষ্ট্র দপ্তর চাইত না আঙ্কারা ঢাকায় গভীর প্রভাব ফেলুক। কিন্তু ইতিহাস থেমে থাকে না। 2016 সালের জুলাইয়ে এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সময় বাংলাদেশ প্রকাশ্যে আঙ্কারার সমর্থন জানায়। ঢাকার এই অবস্থান ছিল এক নীরব কিন্তু কৌশলগত বার্তা, আমরা ভারতের একছত্র ছায়ায় থাকতে চাই না। এরদোয়ান তা ভোলেননি। পরের বছর থেকেই তিনি দক্ষিণ এশিয়ায় তুরস্কের কূটনৈতিক নেটওয়ার্ক পুনর্গঠন শুরু করেন। 2013 সালে তুরস্ক প্রথমবার বাংলাদেশকে দেয় অটোকার কোবরা সামরিক সাজোয়া যান। তারপর আসে যোগাযোগ সরঞ্জাম, বুলেট প্রুফ ভেহিকল ও নাইট ভিশন প্রযুক্তি। কিন্তু বড় মোড় আসে 2021 সালে, যখন বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বাক্ষর হয় এক গোপন প্রতিরক্ষা চুক্তি। তাতে উল্লেখ ছিল যৌথ প্রশিক্ষণ, তথ্য বিনিময় এবং প্রতিরক্ষা উৎপাদন খাতে শিল্পায়ন। এরদোয়ানের ঘনিষ্ঠ উপদেষ্টা ইসমাইল দেমির তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রধান এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার কেন্দ্রে দাঁড়িয়ে আছে। আমরা চাই তারা শুধু অস্ত্র না পাক, আত্মনির্ভরতার প্রযুক্তি পাক। 2025 সালে সেই প্রযুক্তি বাস্তব রূপ নিতে শুরু করেছে। চট্টগ্রামের নিকটে নারায়ণগঞ্জ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনে গড়ে উঠছে একটি নতুন কারখানা, যেখানে তৈরি হবে তুরস্কের প্রযুক্তিতে ড্রোন ও আকাশ প্রতিরক্ষা যন্ত্র। ভারত জানে তুরস্কের উপস্থিতি মানেই দক্ষিণ এশিয়ার মানচিত্রে নতুন শক্তির আগমন। তাদের উদ্বেগ দ্বিগুণ, কারণ পাকিস্তান ও তুরস্কের পুরনো মিত্র। দিল্লির এক প্রতিরক্ষা কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলেছিলেন, বাংলাদেশ তুরস্ক সহযোগিতা মানে দক্ষিণ এশিয়ায় এক ইসলামিক ইন্ডাস্ট্রিয়াল অ্যালায়েন্সের জন্ম। দিল্লির ভেতরে এই নিয়ে অস্বস্তি এতটাই যে 2024 সালের শেষ দিকে ভারত আর্মেনিয়ার সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যার নেপথ্যে ছিল তুরস্ককে ঘেরাও করার কৌশল। কিন্তু আঙ্কারাও চুপ নেই। তারা পাল্টা পরিকল্পনা করেছে বাংলাদেশকে ব্যবহার করে বঙ্গোপসাগরে প্রবেশ। তুর্কি বিশ্লেষক মেতিন গুরজান লিখেছিলেন, ভারত যদি দক্ষিণ ককেসাসে প্রবেশ করে তবে তুরস্ক দক্ষিণ এশিয়ায় প্রবেশ করবে। একে বলে ভূ রাজনীতির প্রতিসম প্রতিশোধ। আজ সেই প্রতিশোধের রূপরেখা দৃশ্যমান। বাংলাদেশ, পাকিস্তান ও তুরস্কের ত্রিমাত্রিক সম্পর্ক ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। 2024 সালের শেষে ফোর্সেস গোল 2030 হালনাগাদ সংস্করণে এক নতুন ধারা যুক্ত হয়। বাংলাদেশকে আকাশে আত্মনির্ভরতা অর্জন করতে হবে। এর কেন্দ্রবিন্দু হবে মনুষ্যবিহীন যুদ্ধ ব্যবস্থা ও ড্রোন প্রযুক্তি। এর মানে স্পষ্ট, বাংলাদেশ আর বিদেশি নজরদারির আকাশে থাকতে চায় না, চায় নিজস্ব চোখ, নিজস্ব কান, নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা। তুরস্ক এই পরিকল্পনায় হয়ে উঠেছে প্রধান সহযোগী। তাদের বাইরাক্তার TV2 এবং আকিঞ্চি ড্রোন এখন বাংলাদেশের হাতে। চট্টগ্রামে তৈরি হচ্ছে ড্রোন সার্ভিসিং সেন্টার, যেখানে কাজ করছেন দুই দেশের প্রকৌশলীরা পাশাপাশি। তুর্কি কর্মকর্তা হালুক গোরগুন বলেছিলেন, আমরা বাংলাদেশকে ক্রেতা হিসেবে নয়, কৌশলগত অংশীদার হিসেবে দেখি। এখন সেই অংশীদারিত্বের ফল দৃশ্যমান। ঢাকার সামরিক মহলে একে বলা হয় আকাশের সার্বভৌমত্বের পুনর্জন্ম। তুরস্কের দীর্ঘ খেলা এখন আন্তর্জাতিক কৌশলবিদদের আলোচনার কেন্দ্রবিন্দু। ব্লুমবার্গের মতে, তুরস্কের প্রতিরক্ষা কূটনীতি মধ্যপ্রাচ্যের সীমা ছাড়িয়ে এখন ইন্দো প্যাসিফিকের দিকে প্রসারিত হচ্ছে। বাংলাদেশ সেই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। চাবাহার বন্দর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আঙ্কারা গড়ে তুলছে এক নতুন লজিস্টিক আর্ক। পাকিস্তানকে রাখা হচ্ছে ডেলিভারি ও সামরিক রক্ষণাবেক্ষণ কেন্দ্র হিসেবে, আর বাংলাদেশকে বেছে নেওয়া হচ্ছে প্রযুক্তি ও উৎপাদন কেন্দ্র হিসেবে। তুরস্কের কূটনৈতিক ভাষায় এটি দ্বৈত আঞ্চলিক কেন্দ্রনীতি, যেখানে পূর্ব এশিয়া ও পশ্চিম এশিয়া একটি সরল রেখায় যুক্ত হবে। তুরস্কের থিঙ্ক ট্যাঙ্ক ACTR রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে বিনিয়োগ মানে শুধু এক দেশের প্রতিরক্ষা খাতে অংশগ্রহণ নয়, বরং ভারতীয় প্রভাব বলয়ের ভেতর নতুন এক শক্তির প্রবেশ। ACTR আরও মন্তব্য করেছে, তুরস্ক এখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ইসলামী সংস্করণ তৈরি করছে, যা মার্কিন ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক কৌশলের পাল্টা ভারসাম্য। বিশ্লেষক ডক্টর রহমতুল্লাহ, যিনি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজের প্রতিষ্ঠাতা, ব্যাখ্যা করেন, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ছিল দিল্লি নির্ভর, কিন্তু নতুন পর্বে তা জাতীয় স্বার্থ নির্ভর হয়ে উঠেছে। এই নীতিগত পরিবর্তন তুরস্কের জন্য এক কৌশলগত জানালা খুলে দিয়েছে।
তুরস্কের সংবাদপত্র টার্কি টুডে এই নীতিকে বর্ণনা করেছে ব্যালেন্সিং ট্রু বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য। তারা লিখেছে, যেভাবে ভারত দক্ষিণ কক্সাসে প্রবেশ করেছে, তুরস্কও সেইভাবে দক্ষিণ এশিয়ার ভৌগোলিক বাস্তবতায় প্রবেশ করছে। ঢাকা তার প্রবেশদ্বার। ফলে বঙ্গোপসাগর এখন শুধু সমুদ্র নয়, এটি ভূ রাজনীতির নতুন বন্দর। চীন, পাকিস্তান ও তুরস্কের যৌথ কৌশল এখানে মিশে গেছে। এর সঙ্গে বাংলাদেশ যুক্ত হওয়ায় এই অঞ্চল হয়ে উঠেছে নতুন ইন্দো প্যাসিফিক সংযোগমালার কেন্দ্র। সিঙ্গাপুরের ইনস্টিটিউট অফ ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এক প্রতিবেদনে বলেছে, তুরস্কের উপস্থিতি দক্ষিণ এশিয়ায় নতুন জোটের সূচনা করছে, যেখানে বাণিজ্য, প্রযুক্তি ও প্রতিরক্ষা একে অপরের সঙ্গে জুড়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য এটি কেবল প্রতিরক্ষার নয়, অর্থনৈতিক সুযোগেরও প্রতীক। রেল, বন্দর ও টেলিকম অবকাঠামোতে তুরস্ক এখন ঢাকাকে অংশীদার করতে চাইছে। এক বিশ্লেষক লিখেছেন, তুরস্ক জানে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করতে হলে ভারতের বাইরে একটি আস্থা নির্ভর কেন্দ্র দরকার, এবং সেই কেন্দ্র হতে পারে কেবল বাংলাদেশ। তুরস্কের দীর্ঘ খেলা তাই শুধু আকাশ বা অস্ত্রের খেলা নয়, এটি কূটনীতি, অর্থনীতি ও পরিচয়ের এক নতুন মানচিত্র। রাতের শেষে আকাশের দিকে তাকালে এখন দেখা যায় এক অচেনা আলো। চট্টগ্রাম ঘাঁটি থেকে ওঠে একটি ড্রোন, লালচে চাঁদ আর সবুজ রেখায় আঁকা তুর্কি নকশা। কিন্তু কন্ট্রোল রুমে বসে আছেন এক তরুণ বাংলাদেশি অফিসার। তার চোখে প্রতিফলিত হচ্ছে রাডারের ঝলকানি। একজন বলেন, স্যার আকাশ পরিষ্কার। অন্যজন চুপচাপ বলেন, আর এই আকাশ এখন আমাদের। দূরে বঙ্গোপসাগরের ওপর ভেসে থাকে এক অদৃশ্য শব্দ, যেন ইতিহাসের ফিসফিসানি। শতাব্দী পরে অটোম্যানের উত্তরসূরি হাত বাড়িয়েছে বাংলার দিকে, আর সে বাংলা হাত ধরেছে। এই নীরবতায় লুকিয়ে আছে এক নতুন সময়ের প্রতিশ্রুতি, এক নতুন দক্ষিণ এশিয়ার জন্ম, যেখানে শক্তির মানচিত্র লেখা হচ্ছে অন্য ভাষায়, আর সেই ভাষার নাম বাংলাদেশ তুরস্ক জোট। রাতের ঢাকা তখন আলোয় মোড়া, অথচ শহরের এই নীরবতা যেন অস্বাভাবিক। শাহিনবাগ থেকে তেজগাঁও পর্যন্ত কুয়াশার পর্দা টেনে দিয়েছে এক শীতল রহস্য। বাতাসে ধোয়ার মতো আলো, কোথাও দূরে কারো বাড়ির ছাদে ভেসে আসছে জাতীয় সঙ্গীতের মৃদু প্রতিধ্বনি। ঠিক তখনই আকাশে এক হালকা গর্জন, কানে বাজে ধাতব সুর, যেন ইতিহাসের কোনো দরজা খুলে যাচ্ছে। শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে নেমে আসে ইতালীয় প্রতিরক্ষা সংস্থা লিওনার্দো এসপিএ এর চার্টার জেট। এর ভেতরে সিল করা নথি, বাংলাদেশের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। বিবিসি এবং রয়টার্সের প্রতিবেদনে একে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্যে যুগান্তকারী পদক্ষেপ। বিবিসির বিশ্লেষক জনাথন বেল মন্তব্য করেছেন, বাংলাদেশের এই সিদ্ধান্ত শুধু সামরিক আধুনিকায়ন নয়, এটি আঞ্চলিক শক্তির পুনর্বিন্যাসের সূচনা। অন্যদিকে ইতালির প্রতিরক্ষা বিষয়ক জার্নাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিভিউ লিখেছে, টাইফুনের আগমন মানে ইউরোপীয় প্রযুক্তি এখন এশিয়ায় নতুন দিগন্তে পা রাখল। কন্ট্রোল টাওয়ারে দাঁড়িয়ে থাকা অফিসার জানেন, এই রাতের গর্জন কোনো সাধারণ আগমন নয়। তিনি নিঃশব্দে রেডিওতে বলেন, স্যার তারা এসে গেছে। তারা মানে ইউরোফাইটার টাইফুন, এক বিমান নয়, এটি এক যুগের সূচনা। আকাশের নীল সীমা পেরিয়ে এখন বাংলাদেশে প্রবেশ করছে এক নতুন বাস্তবতায়, যেখানে প্রতিটি পাখা, প্রতিটি রাডার, প্রতিটি ইঞ্জিনের শব্দ একসাথে ঘোষণা করছে দেশ এখন প্রস্তুত নিজের আকাশ রক্ষায়। বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাস দীর্ঘ ও সংগ্রামী। স্বাধীনতার পর থেকে এই বাহিনী গড়ে উঠেছে ধীরে ধীরে। প্রথমে রাশিয়ার MiG-21, পরে চীনের F-7B, কিন্তু সবসময় রয়ে গেছে এক সীমাবদ্ধতা। আকাশে পূর্ণ স্বাধীনতা, প্রযুক্তিতে পূর্ণ নির্ভরযোগ্যতা আর কৌশলে আত্মবিশ্বাসী, এই তিনের মিলন হয়নি কখনো। এই ঘাটতি পূরণে বাংলাদেশ 2015 সাল থেকে ইউরোপীয় কনসোর্টিয়াম ইউরোফাইটার GmbH এর সঙ্গে আলাপ শুরু করে। যুক্তরাজ্যের BAE সিস্টেমস, জার্মানির এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস আর ইতালির লিওনার্দো এসপিএ, এই তিন দেশের যৌথ প্রচেষ্টায় তৈরি হয় এই উড়ন্ত দুর্গ। টাইফুনের রাডার, সেন্সর, অস্ত্র বহনের ক্ষমতা এবং ফ্লাইট ইঞ্জিনিয়ারিং একত্রে তৈরি করেছে এমন এক যন্ত্র যা শুধু যুদ্ধ করে না, কৌশল তৈরি করে। 9 ডিসেম্বর বিকেলে যখন লিওনার্দো ও বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর হয়, তখন উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল আহসান। সেই নীরব সভাকক্ষে প্রতিটি কলমের আঁচড়ে তৈরি হচ্ছিল এক নতুন ভারসাম্য, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা স্থাপত্যের মানচিত্রে এক নতুন নক্ষত্র। ইউরোফাইটার টাইফুনের প্রতিটি ডানা যেন প্রযুক্তির ঘোষণাপত্র। এটি একসাথে ডগফাইট, গ্রাউন্ড অ্যাটাক, রিকনাইসেন্স ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সব ক্ষেত্রেই অনন্য। ক্যাপ্টার EASR রাডার শত্রু শনাক্ত করতে পারে 200 কিলোমিটার দূর থেকে। মিটিওর মিসাইল আঘাত করতে পারে দৃষ্টিসীমার বাইরে থেকেও। রয়্যাল এয়ারফোর্সের প্রাক্তন কমান্ডার অ্যালান উইলসন বলেন,
টাইফুন হলো এমন এক যুদ্ধযন্ত্র যার উপস্থিতি মানেই প্রতিপক্ষের কৌশল বদলানো। এই বিমান কেবল আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করে না, বরং শত্রুর মনস্তত্ত্বেও প্রভাব ফেলে, যেন মানচিত্রের ভেতরে ভয় নামের এক নতুন অস্ত্র তৈরি করে। ইটালির লিওনার্দো সংস্থার তথ্য অনুযায়ী টাইফুন 55,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম, মাক 2 গতিবেগে পৌঁছাতে পারে এবং এর সেন্সর ফিউশন সিস্টেম পাইলটকে পুরো যুদ্ধক্ষেত্রের 360 ডিগ্রি তথ্য দেয়। সেই সঙ্গে আছে ডিফেন্সিভ এইডস সাব সিস্টেম ড্যাশ, যা শত্রু রাডার জ্যাম করতে ও ইলেকট্রনিক আক্রমণ প্রতিহত করতে পারে। দক্ষিণ এশিয়ার আকাশে এই পরিবর্তনের ঢেউ প্রথম আঘাত করে দিল্লিতে। ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন তাদের বিশ্লেষণে জানায়, বাংলাদেশের টাইফুন ক্রয় দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্র পুনর্লিখন করবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতরে তৈরি হয় অস্বস্তি, কারণ তারা জানে আকাশ নিয়ন্ত্রণ হারানো মানে কৌশলগত ভয়াবহতা। ভারতের হাতে আছে 36টি রাফাল, 260টি সুখোই 30 MKI, মিয়ানমারের হাতে রাশিয়ার ইয়াগ ও মিগ সিরিজ। কিন্তু বাংলাদেশের টাইফুন হলো ভিন্ন প্রজাতির অস্ত্র। এর প্রতিটি ইঞ্জিন EJ-200, যা শত্রুর আক্রমণের আগেই তাদের রাডার অন্ধ করে দিতে পারে। বিশেষজ্ঞ সঞ্জয় কাপুর লিখেছেন, টাইফুনের উপস্থিতি মানে দিল্লির জন্য এক স্থায়ী উদ্বেগ। এটি ভারতের পূর্ব সীমান্তে এক আকাশের কৌশলগত দেয়াল। অন্যদিকে মিয়ানমারের জান্তা সরকারের সামরিক সূত্র জানায়, তারা এই চুক্তির পর থেকেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করছে। টাইফুনের প্রতিটি উপাদানই আত্মরক্ষার দর্শনকে বাস্তবায়ন করে। এর হেলমেট মাউন্টেড সিম্বলজি সিস্টেম পাইলটকে দেয় যুদ্ধক্ষেত্রের সমস্ত তথ্য চোখের ভেতরেই। রাডার, শত্রুর অবস্থান, ক্ষেপণাস্ত্রের গতি সবকিছু রিয়েল টাইমে দেখা যায়। একজন পাইলট একবার মন্তব্য করেছিলেন, টাইফুনে চড়লে বোঝা যায় প্রযুক্তি কিভাবে ভয়কে রূপান্তর করে আত্মবিশ্বাসে। ইউরোফাইটার শুধু যুদ্ধের যন্ত্র নয়, এটি এক নেটওয়ার্কড অস্ত্র ব্যবস্থা। বাংলাদেশের পাইলটরা একে একে এই সিস্টেমে প্রশিক্ষণ নিচ্ছেন, যা ভবিষ্যতে দেশের ইলেকট্রনিক প্রতিরক্ষা সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে। এই চুক্তি শুধু সামরিক ক্রয় নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির নতুন রূপরেখা। ইউরোপ দীর্ঘদিন ধরে এশিয়ার প্রতিরক্ষা বাজারে পিছিয়ে ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার মৈত্রী সম্পর্ক যখন ইন্দো প্যাসিফিক অ্যালায়েন্সের কেন্দ্রে পরিণত হয়, তখন ইউরোপীয় শক্তিগুলো নতুন করে ভাবতে শুরু করে দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষার জন্য একটি স্বাধীন শক্তি প্রয়োজন। বাংলাদেশের টাইফুন চুক্তি সেই ভূ রাজনৈতিক ফাঁকা জায়গাটি পূরণ করেছে। ইউরোপ এখন এশিয়ায় তার প্রযুক্তি ও কৌশল রপ্তানি করছে এমন এক রাষ্ট্রে যা ভারত বা চীনের ছায়ায় আটকে নেই। এক ফরাসি বিশ্লেষক লিখেছেন, বাংলাদেশকে পাশে পাওয়া মানে ইউরোপের জন্য বঙ্গোপসাগরে নতুন বন্দর। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানও দ্বৈত। একদিকে তারা চায় না চীন এই অঞ্চলে আধিপত্য পাক, অন্যদিকে তারা ভারতের নেট সিকিউরিটি প্রোভাইডার তত্ত্বে অতিরিক্ত ভারসাম্য ঝুঁকি দেখতে পাচ্ছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষক ডেভিড ল্যাম্বার্ট মন্তব্য করেছেন, বাংলাদেশ এখন একমাত্র রাষ্ট্র যার সঙ্গে সম্পর্ক রাখলে একপাশে বঙ্গোপসাগর, মালাকাই স্ট্রেইট ও আন্দামান আকাশপথে প্রভাব বিস্তার সম্ভব। প্রফেসর ইউনূসের কূটনৈতিক নীতি এই ভারসাম্যের ওপর দাঁড়িয়ে। তার নেতৃত্বে বাংলাদেশ এমনভাবে মিত্রতা সাজাচ্ছে যেখানে পশ্চিমা প্রযুক্তি ও পূর্বের রাজনৈতিক বোঝাপড়া একসাথে কাজ করে। ইতালির সংবাদ মাধ্যম লা রেপুবলিকা লিখেছে, ঢাকা এখন ইউরোপের নতুন কৌশলগত বিনিয়োগ কেন্দ্র। টাইফুন শুধু বিমান নয়, এটি দুই মহাদেশের মধ্যে আস্থার প্রতীক। এই আস্থাভিত্তিক সম্পর্কই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রাজনৈতিক প্রভাব বাড়াচ্ছে। ভারতের নিয়ন্ত্রণমূলক কূটনীতির পরিবর্তে বাংলাদেশ এখন স্বাধীন কূটনীতির দিকে এগোচ্ছে, যার ফলশ্রুতিতে টাইফুন শুধু আকাশ নয়, কূটনৈতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিরোধের প্রতীক। ইউরোফাইটার টাইফুন এখন বাংলাদেশের প্রতিরোধ নীতির কেন্দ্রে। এই বিমান শুধু যুদ্ধের উপকরণ নয়, বরং এটি প্রতিপক্ষের মনস্তত্ত্বের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যম। 55,000 ফুট উচ্চতায় উড়ে টাইফুন এমন এক নিরাপত্তা ছাতা তৈরি করে যা ভারতীয় রাডার থেকে অদৃশ্য এবং মিয়ানমারের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দিতে পারে। এই সক্ষমতা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে প্রথমবারের মতো বাংলাদেশকে তৃতীয় মেরু হিসেবে দাঁড় করিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা বিশ্লেষক হেনরি টেলর তার প্রতিবেদনে উল্লেখ করেন, বাংলাদেশের টাইফুন মোতায়েন মানে আঞ্চলিক প্রতিরক্ষা আর দুই রাষ্ট্রের হাতে সীমাবদ্ধ নয়। এখন ভারত ও চীনের মাঝখানে এক বাস্তব তৃতীয় শক্তি। এমনকি মার্কিন নীতি নির্ধারকরাও এখন বাংলাদেশের এই সামরিক স্বাধীনতাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ওয়াশিংটন ভিত্তিক স্ট্র্যাটফোর্ড বিশ্লেষণ বলছে, বাংলাদেশ টাইফুন চুক্তির মাধ্যমে ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছে তারা আর কোনো পক্ষের ছায়ায় নয়। সিঙ্গাপুরের ইনস্টিটিউট অফ ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ তাদের প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের টাইফুন মোতায়েন দক্ষিণ এশিয়ার নতুন আকাশ মানচিত্র তৈরি করবে, যেখানে ভারতকে ভাবতে হবে কূটনীতির পাশাপাশি কৌশলও নতুনভাবে সাজাতে হবে।
আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ 48টি টাইফুন বিমান মোতায়েনের পরিকল্পনা করছে, কিন্তু এর পেছনে রয়েছে আরও বড় কৌশল, স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের প্রতিষ্ঠা। চট্টগ্রাম ও যশোরে গড়ে উঠছে পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ কারখানা। এই কেন্দ্রগুলোতে ইউরোপীয় ইঞ্জিনিয়াররা বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের প্রশিক্ষণ দিচ্ছেন, যাতে ভবিষ্যতে বিদেশ নির্ভরতা কমে আসে। টাইফুন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ কার্যত প্রবেশ করছে প্রতিরক্ষা শিল্পের চতুর্থ প্রজন্মে, যেখানে বিমান কেনা নয়, প্রযুক্তি স্থানান্তরই মূল লক্ষ্য। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এই বিনিয়োগকে কৌশলগত সম্পদ হিসেবে দেখছে। এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং ডলার আয়ের নতুন উৎস হতে পারে, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট দেশগুলো ভবিষ্যতে এই রক্ষণাবেক্ষণ সেন্টার ব্যবহার করতে পারবে। ইতালির প্রতিরক্ষা বিশেষজ্ঞ জিওভান্নি রসি বলেন, বাংলাদেশ এখন সেই পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে তারা শুধু ক্রেতা নয়, সরবরাহকারীও হতে পারে। দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা মানচিত্রে এটি এক ঐতিহাসিক রূপান্তর। এই পরিবর্তনই নিউ সাউথ এশিয়া ধারার সূচনা করছে, যেখানে বাংলাদেশ হয়ে উঠছে আত্মবিশ্বাসী, প্রযুক্তি নির্ভর ও কৌশলগতভাবে স্বাধীন রাষ্ট্রের প্রতীক। রাতের শেষে আকাশে মেঘ ভেসে আছে, কিন্তু তার নিচে নীল অন্ধকারে জ্বলছে লালচে রেখা। চট্টগ্রাম ঘাঁটি থেকে ধীরে ধীরে উড়ছে একটি ইউরোফাইটার টাইফুন। লেজে বাংলাদেশের পতাকা, ককপিটে এক তরুণ পাইলটের চোখে প্রতিফলিত হচ্ছে কন্ট্রোল রুমের আলো। রেডিওতে ভেসে আসে শান্ত কণ্ঠ, স্কোয়াড্রন 1, আকাশ পরিষ্কার। রাডারে তখন স্থিরভাবে ঝলকাচ্ছে বঙ্গোপসাগর। বাইরে থেকে এটি কেবল একটি ফ্লাইট, কিন্তু ভেতরে এটি এক ঘোষণা। বাংলাদেশ এখন শুধু আকাশে নয়, নিজের ভাগ্যের দিগন্তেও সার্বভৌম। ইতিহাসের নীল অধ্যায় আবারও শুরু হলো, যেখানে প্রযুক্তি ও আত্মবিশ্বাস মিলেমিশে গড়ে তুলছে এক নতুন জাতির প্রতীক। এই আকাশ, এই গর্জন, এই আলো সবই বলছে এক সত্য, বাংলাদেশ এখন আর প্রতিরক্ষায় নয়, নেতৃত্বে বিশ্বাসী। শীতের সকালে পদ্মার ওপারে রূপপুরের আকাশে কুয়াশার চাদর। দূরে দেখা যায় ধাতব ঝিলিক। রূপপুর পারমাণবিক কেন্দ্রের সিগন্যাল টাওয়ারের সূর্যের প্রথম রশ্মি পড়েছে, কিন্তু কয়েক কিলোমিটার দূরে ঈশ্বরদীর এয়ারবেসের ভেতরে অন্যরকম প্রস্তুতি চলছে। এক নীল রূপালী জেটের মডেল টেনে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঙ্গারের ভেতর। পাশে দাঁড়িয়ে রয়েছেন ইউনিফর্ম পরা কয়েকজন কর্মকর্তা। তাদের মুখে এক ধরনের নিঃশব্দ উত্তেজনা। এক তরুণ কর্মকর্তা ধীরে বললেন, স্যার, এটা ওদের মতো নয়, এটা আমাদের যুগের সূচনা। অফিসারদের কণ্ঠে গর্ব, আবার যেন ভয়ও। যুদ্ধবিমান কেনার অর্থ কখনো শুধু আকাশের শান্তি নয়, এটি এক দেশের আত্মমর্যাদার প্রকাশ। রূপপুরের মতোই এই জেটগুলো বাংলাদেশের ভবিষ্যৎকে বদলে দিতে যাচ্ছে। বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে প্রথমবার আকাশে উঠছে এমন এক অধ্যায়, যেখানে নীতি আর প্রযুক্তি একসাথে লড়ছে স্বাধীনতার নতুন সংজ্ঞা তৈরি করতে। বছরের পর বছর ধরে বাংলাদেশ বিমান বাহিনীর শক্তি এক প্রশ্নবোধকের মধ্যে ছিল। পুরনো F-7, ক্লান্ত MiG-29 আর ভিয়েতনাম যুগের প্রশিক্ষণ জেট, সব মিলিয়ে আকাশের প্রহরীরা যেন দাঁড়িয়েছিল সময়ের গোধূলিতে। কিন্তু 2024 সালের মাঝামাঝি থেকেই দৃশ্যপট পাল্টাতে শুরু করে। অন্তর্বর্তী সরকার এক সাহসী সিদ্ধান্ত নেয়, ফোর্স গোল 2030 পুনরায় সক্রিয় করা হবে। এই সিদ্ধান্তের পেছনে ছিল এক গভীর বাস্তবতা। ভারত তার রাফাল নিয়ে নতুন করে আকাশে আধিপত্য স্থাপন করেছে। চীন তার J-20 সিরিজকে দক্ষিণে পাঠিয়েছে, আর মিয়ানমার পাচ্ছে ইয়াক 130 ও Su-30। এই প্রেক্ষাপটে বাংলাদেশ চুপচাপ বসে থাকতে পারেনি। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা তখন বলেছিলেন, দেশের প্রতিরক্ষা শুধু ভূমি নয়, এখন থেকে তা আকাশেও লেখা হবে। এই এক বাক্যই খুলে দেয় এক নতুন অধ্যায়ের দরজা। ইউরোফাইটার টাইফুন, J-10C আর JF-17 ব্লক 3 যুগে প্রবেশের ঘোষণা। 2025 সালের শেষ দিকে এসে খবরটি সরকারি স্তরে নিশ্চিত হয়। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইউরোফাইটার টাইফুনের জন্য লেটার অফ ইন্টেন্ট সই করেছে। প্রকল্পের নেতৃত্বে রয়েছে ইতালির লিওনার্দো স্পা, যাদের সহ উৎপাদক জার্মানি, যুক্তরাজ্য ও স্পেন। একই সঙ্গে চীনের J-10C মাল্টিরোল ফাইটার নিয়েও আলোচনায় অগ্রগতি হয়েছে। চীনের এয়ার স্পেস কর্পোরেশন বাংলাদেশকে দিয়েছে দ্বিতীয় ধাপের প্রস্তাব, যেখানে অন্তর্ভুক্ত রয়েছে AW&C রাডার লিঙ্ক এবং PL-15 দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সুবিধা। অন্যদিকে পাকিস্তানের কামরা এয়ারবেসে চলছে JF-17 ব্লক 3 ট্রায়াল ফ্লাইট, যেখানে অংশ নিয়েছেন বাংলাদেশের 3 জন পাইলট। 3 দিক থেকেই বার্তা একটাই, বাংলাদেশের আকাশে শুরু হচ্ছে এক বহুমাত্রিক প্রতিরোধী স্থাপত্য। এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয়েছে ইউরোফাইটার টাইফুন, পশ্চিমা প্রযুক্তি ও নেটো গ্রেড সেন্সর নেটওয়ার্কে প্রবেশের তার, J-10C এশীয় আকাশে পরীক্ষিত বহুমুখী প্ল্যাটফর্ম, যা সাশ্রয়ী ও আক্রমণ প্রতিরোধ দুই ক্ষেত্রেই সক্ষম, JF-17 ব্লক 3
পাকিস্তান চীন যৌথ উদ্যোগ, যার মাধ্যমে মিসাইল ও ড্রোন ইন্টিগ্রেশন সহজ হবে। বাংলাদেশ বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেছিলেন, আমরা এখন এমন এক সময়ের দিকে যাচ্ছি যেখানে যুদ্ধবিমান শুধু আকাশে নয়, সাইবার ও ইলেকট্রনিক জগতে লড়বে। বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নের আরেকটি স্তম্ভ তুরস্কের T-129 আটাক হেলিকপ্টার। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা টাই এবং বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে চুক্তির প্রস্তাবনা তৈরি হয়েছে। এই হেলিকপ্টারগুলোর মূল লক্ষ্য হবে সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া ও টেরর রেসপন্স মিশন। সেনা সদর দপ্তরের এক সূত্র জানিয়েছে, এই প্রকল্পের সঙ্গে তুর্কি প্রশিক্ষক ও লজিস্টিক ইউনিটও থাকবে। শুধু কেনা নয়, শিখতেও যাচ্ছি আমরা। তুরস্কের সঙ্গে এই চুক্তি একটি বার্তা দিয়েছে ভারতীয় ব্লককে। বাংলাদেশ এখন আর একক নির্ভরতায় নেই, বরং মাল্টি অ্যালাইনমেন্ট কূটনীতিতে প্রবেশ করেছে। অন্যদিকে পাকিস্তান এই তুর্কি সংযোগকে স্বাগত জানিয়েছে, কারণ F-17 প্রকল্পে তুরস্কের প্রযুক্তিগত সহযোগিতা বাড়ছে। এই তিনটি দেশের মিলিত প্রতিরক্ষা অক্ষ চীন, তুরস্ক, পাকিস্তান দক্ষিণ এশিয়ার আকাশ রাজনীতিকে এক নতুন ভারসাম্যে নিয়ে যাচ্ছে, যার কেন্দ্র এখন ঢাকা। বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয় প্রক্রিয়া কেবল নীতিগত নয়, এটি বহুপাক্ষিক আইনি কাঠামোর অধীন। ইউরোফাইটার টাইফুনের প্রকল্পে যুক্ত রয়েছে ইউরোপিয়ান কনসর্টিয়াম ও এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি, যারা এই প্রকল্পে আর্থিক গ্যারান্টি দিয়েছে। চুক্তিগুলো সাধারণত থাকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পর্যায়ে, অর্থাৎ এটি কোনো সরকারের পরিবর্তন নয়, রাষ্ট্রের অঙ্গীকার। যদি কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় এসে এই ডিল বাতিল করতে চায়, তবে তাদের সামনে তিনটি বাধা। 1. আর্থিক দায়বদ্ধতা। চুক্তির অধীনে প্রাথমিক গ্যারান্টি ও বন্ড থাকে, যার ভাঙন মানে কয়েকশো কোটি ডলারের ক্ষতিপূরণ। 2. প্রযুক্তিগত অধিকার, ট্রেনিং, MRO, মেইন্টেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল সুবিধা, আর সিস্টেম ইন্টিগ্রেশন শুরু হয়ে গেলে সেটি থামানো প্রায় অসম্ভব। 3. কূটনৈতিক প্রভাব। একবার ইউরোপ বা চীনের সঙ্গে প্রতিরক্ষা ডিল স্থগিত করলে ভবিষ্যতের আন্তর্জাতিক বিনিয়োগ ও কৌশলগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের এই প্রকল্প শুধু সামরিক নয়, এটি কূটনৈতিক পুনর্বিন্যাসের প্রতীক। যে সরকারি ক্ষমতায় আসুক, এই প্রকল্প বাতিল করা মানে নিজের কৌশলগত অবস্থানকে দুর্বল করা। উদাহরণ হিসেবে আদানি বিদ্যুৎ চুক্তির কথা বলা যেতে পারে। নতুন সরকার পরিবর্তনের পরও সেটি বহাল ছিল, কারণ চুক্তি রাষ্ট্রীয় স্তরে স্বাক্ষরিত, রাজনৈতিক নয়। একসময় বাংলাদেশের প্রতিরক্ষা খবর মানেই মানুষ বলতো বিলিয়নের পর বিলিয়ন, কিন্তু দৃশ্যমান কিছুই নেই। কিন্তু সেই ধারা এখন বদলে গেছে। রূপপুর, পায়রা, মাতারবাড়ি এই সব প্রকল্পের পাশাপাশি মানুষ দেখতে পাচ্ছে আকাশে পরিবর্তনের সংকেত। ইউরোফাইটারের ছবিগুলো যখন প্রথম সোশ্যাল মিডিয়ায় ছড়ালো, কমেন্ট সেকশনে দেখা গেল এক ভিন্ন প্রতিক্রিয়া। আমাদেরও এখন প্রতিরোধ আছে। এই প্রতিরোধ শুধু অস্ত্রের নয়, এটি মানসিকতারও। একজন অবসরপ্রাপ্ত বিমান অফিসার বলেছিলেন, শুধু যুদ্ধের জন্য নয়, আত্মসম্মানের জন্যও যুদ্ধ বিমান প্রয়োজন। জনগণ এখন বোঝে, শক্তির ভাষাই কূটনীতির সবচেয়ে শক্তিশালী রূপ, আর বাংলাদেশ এখন সেই ভাষায় কথা বলা শিখছে। বিশ্বের যুদ্ধ এখন শুধু বন্দুকের নয়, বরং ডাটা, রাডার আর AI এর। বাংলাদেশও তাই প্রস্তুতি নিচ্ছে ইন্টিগ্রেটেড ব্যাটল ম্যানেজমেন্ট সিস্টেম গঠনের। এতে ইউরোফাইটার ও JET&C এক নেটওয়ার্কে সংযুক্ত থাকবে, যা বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে প্রথমবারের মতো তৈরি করবে কমন অপারেশনাল পিকচার। এর মানে চট্টগ্রামের রাডারে যে হুমকি ধরা পড়বে, তা সেকেন্ডের মধ্যে জানতে পারবে যশোর, কক্সবাজার, এমনকি নৌবাহিনীর কমান্ডো। এমন সমন্বিত প্রযুক্তি কেবল বিমান নয়, পুরো দেশের প্রতিরক্ষা কাঠামোকেই নতুন মাত্রায় নিয়ে যাবে। এই প্রকল্প শেষ হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হবে যাদের কাছে থাকবে ইউরোপিয়ান ও চাইনিজ প্রযুক্তির ডুয়াল ইন্টিগ্রেটেড এয়ার নেটওয়ার্ক, যা ভারতের কোনো মডেলেও নেই। ভোরবেলা আবার ঈশ্বরদীর সেই বেজে হ্যাঙ্গারের ভেতরে এক অফিসার দাঁড়িয়ে আছেন, হাতে নীল ফাইল, চুক্তির নথি। বাইরে ঘন কুয়াশায় ঢাকা আকাশে সূর্য উঠছে ধীরে। দূরে রাডার টাওয়ারে লাল আলো জ্বলছে, আর মাইকে ঘোষণা শোনা গেল, টাইফুন সিস্টেম প্রি ইন্টিগ্রেশন শুরু হচ্ছে। অফিসারটি থমকে দাঁড়ালেন, তার চোখে একরাশ তৃপ্তি, একরাশ ভয়, কারণ জানেন আজ থেকে বাংলাদেশ এমন এক পথে হাঁটছে যেখানে ফিরে যাওয়ার আর সুযোগ নেই। আকাশের নিচে তখন নিঃশব্দে শুরু হলো এক নতুন যুগের গল্প। যুদ্ধবিমানের গর্জনের আড়ালে লেখা হলো স্বাধীনতার নতুন অধ্যায়।